আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনীষ। রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর ২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই তুলনামূলকভাবে ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে। এ ঘটনায় এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩২ জনের মরদেহ। কেরানীগঞ্জ প্রতিনিধি আশিক নূরের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ফেরানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর ২ নামক লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ছোট্ট লঞ্চটি ডুবে যায়। ৫০ জন যাত্রী ছিল লঞ্চটিতে, এমনটাই ধারণা। সর্বশেষ তথ্যানুযায়ী ৩২টি লাশ করা হয়েছে উদ্ধার। আরও অনেকেই রয়েছেন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দল এবং স্থানীয়রা। বুড়িগঙ্গায় ঘটনাস্থলের ওপর দিয়ে কয়েকবার চক্কর দিতে দেখা যায় হেলিকপ্টার। এদিকে স্বজনহারাদের কান্নায় ভারী হতে থাকে আকাশ পাতাল। আহাজারিতে চোখের পানি ধরে রাখা দায়। এভাবেই আহাজারি করতে থাকেন স্বজনহারাদের একজন। বেঁচে ফিরলেও তিনি হারিয়েছেন তার ভাইকে। মৃত্যুর সাথে সাক্ষাৎ করে ফেরা একজনের কথা ছিল এমনই। ভাই কই গেলি ভাই, বাইরে আর পাবো না ভাই। অপরদিকে সন্তান হারিয়ে দিশেহারা মা বাবারা জানালেন, এখন আমার সন্তান আমি পাইনি, আমি এখন আমার সন্তানের খোঁজ পাইতেছি না। কই আছে, কি বাচ্চা আছে না মরে আছে, কইতে ওনার নাম কি? আর আশিক। এই বক্তব্য তখনকার যখন উদ্ধার করা হয়েছিল ২৮ জনের লাশ। আরেকটা লঞ্চের সাথে এখানে সংঘর্ষ হয়। সংঘর্ষে যেহেতু ছোট লঞ্চ ছিল, সাথে সাথে সেটা ডুবে যায় এবং আমরা এই পর্যন্ত সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করে ২৮টা আমরা লাশ উদ্ধার করতে পেরেছি। প্রথমে আমাদের লঞ্চটা লোকেট করার জন্য, চিহ্নিত করার জন্য জায়গাটা একটু সময় লেগেছে, ঘণ্টাখানেক। পাওয়ার সাথে সাথে আমাদের লাশ উদ্ধারের কাজ শুরু হয়ে যায়। আমাদের সাথে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, ডুবুরিরা খুব কষ্ট করে, খুব তাড়াতাড়ি তারা এসছেন এবং অনেক কষ্ট করে কাজ করছেন। স্বজন হারানোর এমন ঘটনা কারোই কাম্য নয়। কিছু কষ্ট বুকের খাঁচা ভেঙে চৌচির হলেও দেখে না কেউ। তারাই বুঝে যার হারিয়েছে স্বজন। গঠিত তদন্ত কমিটি বের করে আনুক ঘটনার আসল রহস্য। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ঘটনার ভয়াবহতার প্রেক্ষাপটে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। রাজধানীতে গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সেই সাথে রয়েছে ৬০% ভাড়া বৃদ্ধির কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। আর পরিবহন মালিকরা বলছেন আদায়কৃত ভাড়া দিয়ে উঠছে না জ্বালানি খরচই। শাহিন রেজার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। ২ মাসের অধিক সময় বন্ধ থাকার পর চালু হয় গণপরিবহন। কড়া নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার। প্রথম দিকে সেটি কিছুটা কার্যকারী হলেও এখন সেটি নামমাত্র পালন করা হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে সিটিং নেবে প্রতি সিটে একজন, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় ব্যতিক্রম আছে, ওখানে দাঁড়ায় থাকে, দেখে না। সামনে আছে, তাহলে এটা এমনি মহামারীর জন্য অনেক আতঙ্ক তো সবাই আছে, এতে একবারে লকডাউন করে দাও। ডবল লোক বসাচ্ছে এক সিটে। এখন কন্ট্রাক্টরে বললে ওদের সাথে আমাদের ঝগড়া করা সম্ভব না। আমি না ডবল সিট নিচ্ছি, কিন্তু আরেকজন সেও সিট নিচ্ছে, নিয়ে ডবল বসাচ্ছে। শর্ত সাপেক্ষ ১৫ জুন থেকে গণপরিবহন চালু করা হয়। নির্দেশনা ছিল সীমিত সংখ্যক যাত্রী নিয়ে চলাচলের। তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিক পক্ষ বলে জানালেন মালিক সমিতির সভাপতি। ২০ জনের বেশি উঠাইলে ফিজিক্যাল ডিস্টেন্স থাকে না, যে শিডিউল অনুসারে কোনো গাড়িতে ৫ টিকিট, ৬ টিকিট, ৪ টিকিট, ৩ টিকিট এরকম হচ্ছে। ড্রাইভার স্যালারি দেওয়ার পরে আমাদের ফুয়েল যেটা আছে, অধিকাংশ সময়ই ৯০% গাড়িতে আমাদের তেলের ভর্তুকি দিতে হচ্ছে। পুলিশ বলছে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি যেন পরিপূর্ণভাবে পালন করা হয়, সেদিকে খেয়াল রাখছে তারা। আমাদের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি গাড়িতে আমরা স্যানিটাইজার নিশ্চিত করতেছি। তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা আমরা সর্বপ্রথম আমরা অগ্রগ্রহণ হিসাবে আমরা গ্রহণ করতেছি। গণপরিবহন চালু করা সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত হলেও সঠিক তদারকি না থাকলে সুফল থেকে বঞ্চিত হবে জনসাধারণ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। র‍্যাব ২ এর নেতৃত্বে ভোট থেকে শ্বাসরুদ্ধকর করা অভিযানে ৪ কোটি জাল টাকা, ভারতীয় জাল ৪০ লাখ রুপি সহ
জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার ও মূল হোতাসহ গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। সোমবার রাজধানীর মিরপুর 12 নম্বর সি ব্লকের 62 নং ও বসুন্ধরা থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিছুদিন আগেও খুলনার জুট মিল এলাকা ছিল কর্মচঞ্চলতায় মুখরিত। হঠাৎই বজ্রপাতের মতো ঘোষণা এলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মিলগুলো বন্ধের। শ্রমিকদের মাঝে নেমে আসে চরম হতাশা। আয় রোজগারের দুর্দশা হয় স্পষ্ট। তাই জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে পাটকলগুলোর চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে খুলনার পাটকল এলাকা। খুলনা ব্যুরো প্রধান আমজাদ লিটনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার পর পাটকলগুলোকে রাষ্ট্রীয়করণ করেছিলেন, আর সেই পাটকলগুলোর প্রতি এলো বন্ধের সিদ্ধান্ত। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মিল বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসে মিলগুলোকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে উৎপাদন বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে শ্রমিকরা। মহাজোট সরকার বন্ধ মিল চালু করে ইতোমধ্যেই শ্রমিক বান্ধব সরকার হিসেবে বিশ্বে অর্জন করেছে খ্যাতি। তাই পাটকল বন্ধ না করে চালু রেখে এর সাথে জড়িত প্রায় 3 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন শ্রমিকরা। প্রধানমন্ত্রী বলছেন এই করোনাকালীন কোনো মিল কারখানা বন্ধ হবে না, কেউ চাকরিচ্যুত হবে না। এই মিল যদি বন্ধ হয় তাহলে আমরা রাস্তায় নামবো, আন্দোলন করবো। আমরা মিলই পরিশ্রম করে পয়সা নেই, মিল যদি বন্ধ হয় আমরা ভালো বাচ্চা নিয়ে কোথায় যাবো, কি খাবো? শ্রমিকদের দাবি, যদি এই সিদ্ধান্ত কার্যকরী হয় তাহলে কোনো অবস্থাতেই আমরা মিলের উৎপাদন বন্ধ রাখতে দিব না এবং উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আমরা রাজপথে যদি আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব। পাটকলগুলো শ্রমিক অসন্তোষে বা ভিন্ন কোনো গায়েবী কারণে বন্ধ করার পায়তারা হলে জনবান্ধব সরকারের এতদিনের উন্নয়নের ধারাবাহিকতার সাথে সম্পৃক্ত হতে পারবে না সকল শ্রেণী পেশার মানুষজন। তাই পাটকলগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্ত সেবা দেওয়ার লক্ষ্যে চলমান ডিজিটাল ক্যাম্পেইনের সিজন 7 এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লক্ষ টাকা। ঘোষণা অনুযায়ী নওকার সুলাইমান নামের এক গামছা বিক্রেতা ফ্রিজ কিনে জিতে নিলেন 10 লক্ষ টাকা। এসব উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ওয়ালটন নওগাঁ জোনের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে রংপুরের 3টি উপজেলার 15টি ইউনিয়নের নিচু এলাকা। ব্যাপক বন্যায় গঙ্গাচড়া ও পীরগাছায় দেখা দিয়েছে নদী ভাঙন। হুমকিতে রংপুর সিটি কর্পোরেশন, সেনানিবাস ও নদীপাড়ের 10,000 মানুষের ঘরবাড়ি। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তিস্তা ব্যারেজে নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ভাটি এলাকা রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে চর এলাকা ও বাঁধের নিচে বসবাসকারী 20,000 মানুষ পড়েছে চরম দুর্ভোগে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা করলেও আলশিয়াপাড়া ও কৈমারিতে 600 মিটার বাঁধে ভাঙনের দুশ্চিন্তায় হাজার হাজার মানুষ। 3বার বাড়ি ভাঙছে আর বাড়ি ভাঙতে হতে আমরা হাত জাড়া হয়ে গেছি। বাঁধের কিছু না করলে আমরা সমস্যাতে মারা যাবো। খুব নদী এপাকায় নদী ওপাকায় নদী। এই যে নদীর কাউন্সিল মনে করো সামনে বাড়ে এখানে ছিলাম, এবারে মনে করো আরো 200-400 ফিট এখন দূরে চলে গেছি। এখন এইভাবে আমরা গেতে গেছি তো আমাদের মনে করো এখানে আমাদের কোনো জায়গায় স্থান নাই। গঙ্গাচড়া নোহালী ইউনিয়নের কোচিয়া গত নভেম্বরে রংপুর শহর রক্ষা বাঁধে ঘাঘটের উৎসমুখে 300 মিটার এলাকায় ভাঙন দেখা দেয়। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড তা মেরামত করে, কিন্তু গত এক সপ্তাহের তীব্র বন্যায় ফোটামারিটি, গ্রোয়েন ও কচুয়া আলশিয়াপাড়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে উজান থেকে যে অতিরিক্ত পানি বা উজানের যে ঢল, এটি কিন্তু রংপুরের বিভিন্ন জায়গাতে পানির বৃদ্ধির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ফোটামারিটি, গ্রোয়েন ও কচুয়া আলশিয়াপাড়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ। আমরা স্যান্ড, সিমেন্ট, বালু, জিও ব্যাগ ডাম্পিং করে এটাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এখন আশা করা যায় তিস্তার এই বন্যাকালীন সময়ে তিস্তার প্রবাহটা আস্তে আস্তে নদীর দিকে সরে যাবে আর আমাদের এই স্থাপনাটা আল্লাহর রহমত রক্ষা পাচ্ছে।
গঙ্গাচড়া সহ পীরগাছা কাউনিয়ার তিস্তার ডান তীরের নদী ভাঙন রোধ এবং বাম তীরে নতুন করে প্রতিরক্ষা বাঁধ প্রদানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চান তিস্তা এলাকার ভাঙন কবলিত লাখো মানুষ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার সকালে ধরলার পানি বিপদসীমার ৭৬ ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ধরলা ও ব্রহ্মপুত্রের হু হু করে বাড়তে থাকায় এ দুটির অববাহিকায় ৫০টি চরগ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। অনেকে আশ্রয় নিয়েছে রাস্তা, বাঁধ ও উঁচু স্থানে। গাজীপুরের তেলিপাড়া এলাকায় মসজিদের উন্নয়নের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা উত্তোলন করে দীর্ঘ ৯ বছর ধরে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদটির কোষাধ্যক্ষ রনি সরকারের বিরুদ্ধে। মসজিদ কমিটির টাকার হিসাব চাইলেও হিসাব দিতে নারাজ তিনি। গাজীপুর প্রতিনিধি আব্বাস উদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন শামীম আল জাবের। শরফুদ্দিন সরকার জামে মসজিদ স্থাপিত হয়েছে ২০১১ সালের আগস্ট মাসে। প্রায় এই ৯ বছরে ২০ লক্ষাধিক টাকার অনুদান পেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মসজিদটিতে। মসজিদ কমিটির জমিদাতা এবং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুদানের টাকা হিসাব না দিয়ে কোষাধ্যক্ষ রনি সরকার টাকা আত্মসাৎ করেন, এমনটাই অভিযোগ মসজিদের মুতাওয়াল্লির। ২০-৩০ লাখ টাকা আসবে আমাদের একটা আইডিয়া আর কি, আনুমানিক হিসাব। তারা একটা অ্যাকাউন্ট করেছিল ব্যাংকে। আমি কয়েকদিন আগে বিশ্বস্ত সূত্রে জানি যে ওখানে কোনো টাকা নেই। কোষাধ্যক্ষের কাছে টাকার হিসাব চাইলে নানা টালবাহানা করে এড়িয়ে গেছেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে বলেও মিথ্যাচার করেছেন। পরে আমরা ব্যাংকের স্টেটমেন্ট চাইলাম, স্টেটমেন্টে দেখি মাত্র ১৪,০০০ টাকা আছে। এইসব কথাবার্তা কইয়া এখন এই যে স্টপ হয়ে গেছে। এই কয়েকদিনের ভিতরে আমার ৫০ টাকা দিছে, মানে টাকা তুললে তো আমার লাগবো। এভাবে যদি হয় ধর্মের নামে অধর্মের কাজ, তাহলে সাধারণ মানুষের কাছে আস্থা হারাবে দেশের মসজিদ উন্নয়ন কমিটি। তাই এখন থেকে সকল মসজিদ কমিটিকে হতে হবে সচেতন, রাখতে হবে এ ধরনের কুলাঙ্গারদের প্রতি নজর, যেন বজায় থাকে ধর্মের সম্মানটুকু। সেই সাথে সরকারকেও এগিয়ে আসতে হবে এ ধরনের অপরাধ দমনে। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নরসিংদীতে ২৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা সিলেট মহাসড়কের মোলন্ডা স্পিনিং মিলের সামনে থেকে ইয়াবা পাচারের সময় তাদের আটক করে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anondotvbd এই পেজে যুক্ত হন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।